মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে জিউং। সে সকাল হওয়ার পরেও ড্রাঙ্ক অবস্থায় ছাদে পড়েছিল। জিউংয়ের পাশের রুমে থাকতো হংসিল নামের একটি মেয়ে। জিউংয়ের হাতে খালি বোতল দেখে জিউংয়ের ছাদে চলে আসে এবং সে জিউংয়ের কাছ থেকে বোতলগুলো নিতে চায়। বোতলগুলো নিয়ে সে কি করবে এ বিষয়ে জিজ্ঞেস করলে মেয়েটি বলে সে এই বোতলগুলো নিয়ে বিক্রি করবে। কিন্তু জিউং বলে, এই বোতলগুলো বিক্রি করে তুমি কত টাকাই বা পাবে? কিন্তু হংসিল ক্যালকুলেট করে বলে, প্রতিদিন এই পরিমাণ বোতল বিক্রি করলে আগামী 1 বছরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে। হংসিল হচ্ছে খুবই স্মার্ট একজন মেয়ে। টাকা রোজগার করার জন্য সে এই ধরনের বিভিন্ন কাজ করে থাকে। পরের সিনে দেখানো হয় জিউং বিভিন্ন কোম্পানিতে গিয়ে জবের ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু তার গ্রেড খুবই কম থাকায় বা কোনো এক্সপেরিয়েন্স না থাকায় কোনো কোম্পানি তাকে জব দিচ্ছিল না। এরপরে জিউং তার মাকে কল করে মিথ্যা কথা বলে। সে বলে জবের অ্যাপ্লাই করতে অনেক টাকা খরচা হবে। এ কথা শুনে তার মা অনেক অবাক হয়ে যায় এবং জিউং বলে এসব কোম্পানিগুলো অনেক টাকা রোজগার করে। এসব বলে জিউং তার মার কাছ থেকে $1000 চেয়ে নেয়। এরপর জিউং তার বন্ধুদের সাথে দেখা করে। তারা সবাই জবলেস ছিল। সপ্তাহে একদিন তারা একটা ছোটোখাটো পার্টি করত। তাদের মধ্যে ইয়ংজু নামের নতুন একটি মেয়ে জয়েন করেছিল এবং ইয়ংজু বলে সে নতুন একটি জব পেয়ে গিয়েছে, সে দ্বিতীয়বার আর এখানে আসতে পারবে না। তার কথা শুনে জিউংয়ের মন খারাপ হয়ে যায়, কারণ সে ইয়ংজুকে অনেক পছন্দ করত। তার আগেই ইয়ংজু জব পেয়ে যাওয়ায় জিউং ভাব নিয়ে বলে আমারও জব হয়ে গেছে। ইয়ংজু তাকে কোম্পানির নাম জিজ্ঞাসা করে, কিন্তু এই প্রশ্নের জন্য জিউং মোটেও প্রস্তুত ছিল না। এখন সামনে একটা কোম্পানির পোস্টার দেখে সে ওই কোম্পানির নাম বলে দেয়। তারপর জিউং যখন বাসায় ফিরে আসে তখন তার বাড়িওয়ালা তার কাছে ভাড়া চায়। তখন জিউং বলে ডিপোজিট থেকে কেটে রাখো, কিন্তু অলরেডি তার ডিপোজিট শেষ হয়ে যাওয়ায় তাকে 2 দিনের মধ্যে টাকা ডিপোজিট করতে বলে। জিউং বলে আপনি অনেক কিউট, আপনার স্কিন অনেক সুন্দর, এসব বলে সে টপিক চেঞ্জ করে ফেলে এবং তাদের কথাবার্তা হংসিল তার বাড়ির ছাদ থেকে শুনতে পায়। আর এখানে আমরা জানতে পারি হংসিলের আপন বলতে কেউ ছিল না এবং তার এমন একজন মানুষকে প্রয়োজন ছিল যার ব্যাংক অ্যাকাউন্টে বিশ্বাস করে টাকা পয়সা রাখতে পারবে। তাই সে ভাবে জিউংকে সাহায্য করবে আর এর পরিবর্তে তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবে। তার পরের দিন বাড়ির মালিক জিউংকে বলে টাকা পরিশোধ করবে, না হয় বাড়ি ছেড়ে দিবে। তাই আর কোনো রাস্তা না পেয়ে জিউং লোন নেওয়ার জন্য ব্যাংকে আসে, কিন্তু আগে থেকে একটি লোন নিয়ে রেখেছিল, তাই ওকে আর লোন দেয়া হয় না। কিন্তু জিউং মনে মনে ভাবে তার একটি কিডনি বিক্রি করে দেবে, কিন্তু কিছুক্ষণ পরে সে তার ডিসিশন পরিবর্তন করে ফেলে। তখনই ইয়ংজু তাকে ফোন করে ডিনার করার জন্য ইনভাইট করে, কিন্তু সেখানে সে ইন্টিমেট হওয়ার জন্য চান্স পেলেও তার কাছে প্রোটেকশন কেনার টাকা ছিল না, তাই সেখানে কিছুই করার থাকে না। এবং পরের সিনে দেখানো হয় হংসেল একজন ব্যাংকারের সঙ্গে কথা বলছে। সে অনেক বছর ধরে ব্যাংকে টাকা জমিয়ে রাখছিল, আর এই ব্যাংকার হংসেলকে ইনভেস্টমেন্টের আইডিয়া দিত। লোকটি বলে তোমার ব্যাংক থেকে $1.5 লাখ অপোজিট করতে পারবে, আর বাকি টাকা অন্য একটি অ্যাকাউন্টে রাখতে হবে। আমরা জানতে পারি হংসেলের মা মারা গিয়েছিল এবং তার বাবা জুয়া খেলে বেড়াতো, তাই তার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল যার অ্যাকাউন্টে হংসেল বাকি টাকা রাখতে পারবে। তো এই ব্যাপারটা হংসেল আগে থেকেই জানতো, এজন্যই সে জিউনকে সাহায্য করতে চেয়েছিল। পরদিন হংসেল একটি গাছের নিচে বসেছিল। সে ওখানে কেন বসে আছে আমরা একটু পরে জানতে পারবো। ওইদিকে বাড়ির ভাড়া না দিতে পারায় জিউনকে তার রুম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই রাতের বেলা সে বাড়ির বাইরে বসেছিল। তার কিছুক্ষণ পর হংসেল এসে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। জিউন বলে তার 2 মাসে $5000 লাগবে, তুমি আমার কথা অনুযায়ী কাজ করো, তাহলে খুব সহজেই টাকা কামাতে পারবে। এরপর হংসেল তার বাসার ছাদে জিউনকে থাকতে দেয়, কিন্তু জিউং বলে তুমি আমাকে কেন সাহায্য করছো, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু হংসেল তাকে ইগনোর করে চলে যায়। এরপর আমরা দেখি
পরের দিন সকালে তারা দুজনেই কাজে লেগে যায়। জিওংয়ের কাছে থাকা সমস্ত জিনিসপত্র হংসিল তাকে বিক্রি করে দিতে বলে। সে জিওংয়ের বাইকটা বিক্রি করে দিতে চাইলে জিওং বলে এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে এই বাইকটি বিক্রি করতে রাজি হয় না। সে ভালোবেসে তার বাইকটির নাম রেখেছিল ওয়ার্ডি। এরপর হংসিল জিওংয়ের বাইকটি রেখে বাকি জিনিসপত্র বিক্রি করে দেয় এবং সেখান থেকে যে পয়সা পায় তা দিয়ে জিওংয়ের নামে একটি অ্যাকাউন্ট খুলে দেয়। তারপর তারা শুটিংয়ের স্পটে আসে, যেখানে কিছুদিন আগেই মুভির শ্যুট করা হয়েছিল। তারা সেখানে পড়ে থাকা জিনিসপত্রগুলো নিয়ে বিক্রি করে দেয় এবং রাতের বেলা হংসিল তার পারিশ্রমিক হিসাবে জিওংকে $100 দেয়। এতে জিওং খুবই খুশি হয় এবং হংসিল তাকে বলে ছেলেরা কী ধরনের মেয়ে পছন্দ করে, যারা কম কথা বলে তাদেরকে নাকি যারা বেশি কথা বলে তাদেরকে। তখন জিওং বলে ছেলেরা কম কথা বলা মেয়েদেরই বেশি পছন্দ করে। এরপর হংসিল সেই ব্যাংকারের সাথে দেখা করে এবং সেখানে হংসিল খুব কম কথা বলছিল, অর্থাৎ হংসিল সেই ব্যাংকারকে পছন্দ করত। সে তার টাকা পয়সা ব্যাংকে ডিপোজিট করে এবং বাকি সব টাকা জিওংয়ের অ্যাকাউন্টে রেখে দেয়। এরপর ব্যাংকার জিওংয়ের কথা জিজ্ঞেস করলে সে বলে জিওংকে সহজ উপায়ে টাকা কামানোর রাস্তা শেখাচ্ছে। এরপর সে ব্যাংক থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই জিওং হংসিলকে একটি মাস্কারা গিফট করে এবং তাকে বলে মাস্কারা দিয়ে তোমাকে অনেক সুন্দর লাগবে। কিন্তু ব্যাপারটা হংসিলের কাছে অনেক বাজে মনে হয়। পরের সিনে দেখানো হয় তারা বিভিন্ন উপায়ে টাকা কামাচ্ছে এবং তারা বিভিন্ন পার্টিতে গিয়ে সেখান থেকে খাবার নিয়ে এসে এগুলো বিক্রি করে। আর তারা রাতের বেলা বিভিন্ন জায়গায় গিয়ে লাইট নষ্ট করে দেয় এবং তাদের কাছে গিয়েই লাইট বিক্রি করে। এভাবে তারা অনেক টাকা ইনকাম করতে থাকে। এরপর আবারও জিওং ইয়ংজুয়ের সাথে দেখা করতে আসে। সেখানে ইয়ংজুয়ের একজোড়া জুতো পছন্দ হয়, কিন্তু জুতোগুলোর অনেক দাম হওয়ার কারণে সে কিনতে পারে না। এখন জিওং তাকে জুতোগুলো কিনে দেয়। এতে ইয়ংজু খুব খুশি হয় এবং তার বাসায় যেতে চায়, কিন্তু জিওংয়ের থাকার মতো কোনো বাড়িই নেই। তাই সে ইয়ংজুকে নিয়ে তার এক বন্ধুর বাসায় চলে আসে। তার বন্ধু তখন বাইরে ছিল। হঠাৎ তার মনে পড়ে তার মা আজকে তার বাসায় ভিজিট করতে আসবে। তার মা বাসায় এসে তাদের দুজনকে একসাথে দেখতে পায়। তখন জিওং ইয়ংজুয়ের সামনে এমন ভাব দেখায় যেন মনে হয় ওটাই তার মা। সেখানে সে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে, যেগুলো ইয়ংজুয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। এবং তার বন্ধুর মা যখন সেখান থেকে চলে যেতে যায়, সেখানে তার ওই বন্ধুর গার্লফ্রেন্ড চলে আসে। তার মা ওই মেয়েটিকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং উল্টাপাল্টা কথা বলে, অর্থাৎ জিওংয়ের জন্য তার বন্ধুর হয়তো ব্রেকআপ হয়ে যাবে। আর এইসব ঘটনার কারণে ওই দিনও জিওংয়ের ডেট সফল হয় না। এরপর সে বাড়ি ফিরে আসলে হংসিল তার টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর জিওং বলে তার এক বন্ধুকে অপারেশনের জন্য টাকাটা দিয়েছে। কিন্তু হংসিল তার মিথ্যা কথা বুঝতে পারে যে সে তার গার্লফ্রেন্ডকে সে টাকা দিয়ে জুতো কিনে দিয়েছে। পরদিন তারা দুজনে মিলে ব্লাড ডোনেট করতে আসে এবং সেখানে হংসিল ঘুমিয়ে পড়ে এবং তাকে দেখতে এতটাই মিষ্টি লাগছিল যে জিওং তার প্রেমে পড়ে যায়। তারপর সে ব্যাংকার হংসিলকে একটি কনসার্টে আসার জন্য ইনভাইট করে। হংসিল ভাবে সে হয়তো ডেট করার জন্য তাকে আসতে বলেছে, তাই সে সেজেগুজে কনসার্টে চলে আসে। কিন্তু সে ব্যাংকারের সাথে তার গার্লফ্রেন্ড ছিল। এটা দেখে হংসিল প্রচণ্ড কষ্ট পায় এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। জিওং ব্যাপারটা বুঝতে পারে, তাই সে হংসিলের মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে বের হয়। সে তাকে একটি টিভির শোরুমের কাছে নিয়ে আসে এবং সে সাথে করে একটি টিভির রিমোটও নিয়ে এসেছে। আর তারা দুজনে বাইরে বসে টিভি দেখে। হংসিল ছোটবেলা থেকেই টিভি দেখে ইমোশনাল হয়ে যেত এবং কান্না করত। আর তখন দেখা যায় এদিকে জিওংও ইমোশনাল হয়ে পড়েছে। সে অনেক চিৎকার করে কান্না করছিল। তার এই কান্না দেখে হংসিল আর হাসি থামিয়ে রাখতে পারে না। তার মনে হয় তারা দুজনই পারফেক্ট একটা মুভি ডেটে এসেছে। একদিন জিওং এক ওয়েডিং ইভেন্টে কাজ করছিল। সেখানে ইয়ংজু তাকে দেখে অনেক রেগে যায়। আর তার রেগে যাওয়ার কারণ হচ্ছে
জিউং তাকে বলেছিল সে নাকি একটা বড় কোম্পানিতে চাকরি করে এবং এ নিয়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এরপরে দেখা যায় হংসিল আবারও একটি গাছের নিচে বসেছিল, আর আজকে সে জিউনকেও ওর সাথে করে নিয়ে এসেছে। হংসিল বলে তার মা যখন মারা যায় তার শেষ কৃত্য করার টাকাটাও তার কাছে ছিল না। সে টাকা কোনোভাবে ম্যানেজ করলেও তার মায়ের অস্থি কোথাও বিসর্জন দিতে পারছিল না। বাড়ি ফেরার পথে সে একটি গাছ দেখতে পায় এবং তার মায়ের অস্থি এই গাছেই বিসর্জন করে দেয়। সেই দিনের পর থেকে সে এই জায়গায় এসে তার মাকে অনুভব করে। আর কিছুক্ষণ পর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কিছু লোক এসে হাজির হয় ওই গাছটিকে কাটার জন্য। তারা বলে এখানে একটি গল্ফ খেলার জায়গা বানাবে। হংসিল এই গাছটি তাদের কাটতে বারণ করে। সে বলে এই জমির মালিকের সাথে সে কথা বলবে। সে ভাবে তার সমস্ত টাকা দিয়ে এই জমিটা কিনে নেবে। পরের দিন হংসিল সে জমির মালিকের সাথে কথা বলে এবং জমিটা কেনার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে। এরপরে সে ব্যাংকে যায় টাকা তোলার জন্য, কিন্তু সে ব্যাংকার বলে কিছুদিন পরে টাকাটা তুললে বেশ বড় পার্সেন্টেজের একটা ইন্টারেস্ট পাবে। এরপর রাতের বেলায় জমি কেনার খুশিতে তারা সেলিব্রেট করছিল। জিউং তাকে বলে ওই দিন রাতে তুমি কেন আমাকে সাহায্য করেছিলে? তখন হংসিল বলে তোমার জন্য আমার অনেক খারাপ লাগছিল, তাই আমি তোমাকে সাহায্য করেছিলাম। তারপর হংসিল জিউংকে একটি গান শোনাতে বলে। জিউং তাকে একটা গান শোনায় এবং সে রাতটা খুব ভালোভাবে কাটায়। পরের দিন হংসেল কোনো একটা নিউজ পেয়ে পুলিশ স্টেশনে দ্রুত গিয়ে পৌঁছায়। সেখানে এসে সে জানতে পারে সেই ব্যাংকার তার সমস্ত টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। আসলে ওই ব্যাংকার বড় রকমের একটা ধান্দাবাজ ছিল। এরপর হংসিল ব্যাংকে এসে জিজ্ঞাসা করলে ম্যানেজার তাকে বলে আমরা এর রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কারণ তুমি ব্যাংকারকে এতটাই বিশ্বাস করতে যে তোমার সমস্ত টাকা তার হাতে তুলে দিয়েছিলে, কিন্তু সে তোমার একটা টাকাও ব্যাংকে জমা করেনি। মানুষ কিভাবে এতটা বোকা হতে পারে? আমার তো মনে হয় ওই ব্যাংকারের সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল। ম্যানেজারের এই সমস্ত কথা জিউং বাইরে থেকে শুনে ম্যানেজারের উপর অনেক রেগে যায় এবং ঘরে ঢুকে ম্যানেজারকে মারতে যায়। এরপরে দেখা যায় হংসিল তার সবকিছু হারিয়ে সে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, আর জিউং তার পিছে পিছে আসছিল। হংসিল বলে দয়া করে আমার পিছে পিছে এসো না, এরকম করলে আমি তোমাকে মেরেই ফেলবো। আর কোনোভাবেই জিউং তাকে বোঝাতে পারছিল না, তাই রেগে গিয়ে হংসিল ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেয়। আর এদিকে জিউং তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সে নিজেই সাঁতার জানত না। আর হাস্যকরভাবে হংসিলকেই জিউংকে বাঁচাতে হয়। এরপর হংসিল জিউংকে হসপিটালে ভর্তি করে। তারপর শেষবারের মতো সে ওই গাছটিকে দেখতে আসে। ওইদিকে জিউং তাকে কোথাও খুঁজে না পেয়ে সেও ওই গাছটির কাছে চলে আসে। জিউং বলে তুমি আমাকে একা রেখে কেন চলে এসেছো? তখন হংসিল বলে তোমার সাথে থেকে আমি কি করব? আমাকে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বলে হংসিল সেখান থেকে চলে যায়। হংসিল আগেই তার জমা রাখার সমস্ত টাকা উঠিয়ে নিয়েছিল। একদিন জিউং দেখে হংসিল তার সমস্ত টাকা উঠায়নি। জিউংয়ের জন্য সে কিছু টাকা রেখে দিয়েছিল। তখন জিউংয়ের কাছে একটা অপশন ছিল, এত টাকা দিয়ে সে কিছু করতে পারবে। তাই সে বিজনেসের ব্যাপারে কথা বলতে একজনের সঙ্গে দেখা করতে আসে। তখন জিউংয়ের মনে পড়ে যে আজকেই হলো সেই দিন, সেই গাছটি কেটে ফেলার দিন। সে তখনই বেরিয়ে পড়ে এবং তাদের বলে আমি এই গাছটি কিনতে চাই। তারা বলে গাছটির মূল্য $10,000। জিউংয়ের কাছে মাত্র $5,000 ছিল। তাদেরকে অনেক রিকোয়েস্ট করেও তারা মানতে পারে না। এরপর জিউং তাদের কাছে কয়েক ঘন্টা সময় চেয়ে নেয়। সে বলে আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আসছি। এরপর সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে এবং তার গিটার প্রিয় জিনিসগুলো বিক্রি করে দেয়। তবে তারপরেও কিছু টাকা কম পড়ছিল, তাই জিউং তার বাইক বিক্রি করে দেয় এবং তার সময় শেষ হওয়ার আগেই সেখানে গিয়ে গাছটি কিনে ফেলে। পরের দিন হংসিল দেখে জিউং তার ছাদে শুয়ে আছে। হংসিল তাকে বলে তুমি এখানে কি করছো? আর তোমার সমস্ত জিনিসপত্র এবং টাকা কোথায়?
তখন সে বলে, আমার টাকা দিয়ে আমি যা খুশি করি, তাতে তোমার কি? তখন হংসিল বলে, আমি অনেক কষ্ট করে টাকাগুলো গুছিয়েছি। কি করলে তো? তখন ওই গাছটি হংসিলকে দেখাইস। মানে জিউং ওই গাছটি কিনে রাতের বেলায় তার বাড়ির সামনে লাগিয়ে দিয়েছিল। এই দেখে হংসিল কান্না করে ফেলে। এরপর জিউং বলে, প্রথমে তোমার টাকাগুলো গুছাতে 5 বছর সময় লেগে গিয়েছিল, আর যদি আমরা একসাথে কাজ করি তাহলে 2 বছরের মধ্যেই আমরা সেই পরিমাণ টাকা গুছিয়ে ফেলতে পারবো। তখন হংসিল জিউংকে বলে, তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? তখন জিউং ঠিক ওই কথাটাই বলে যেটা হংসিল তাকে বলেছিল, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এ কথা শুনে হংসিল জিউংকে জড়িয়ে ধরে এবং হংসিল জিউংকে বলে, তুমি কেমন মেয়ে পছন্দ করো? তখন জিউং বলে, আমি সুন্দর মেয়ে পছন্দ করি, ঠিক তোমার মতো। এই বলে সে তাকে কিস করে। এরপরেই দেখা যায় জিউংয়ের পছন্দের জিনিসপত্রগুলো, যেগুলো জিউং গাছটি কেনার জন্য বিক্রি করে দিয়েছিল, সেই জিনিসপত্রগুলো হংসিং আবারও কিনে নিয়ে আসে এবং এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।